হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পরে আবারও এই ক্লাসটি কন্টিনিউ করছি। আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির যে টপিক ওয়াইজ সিরিজ চলছিল, আজকে 15 নম্বর ক্লাসে আমরা পুনরায় শুরু করব। তো আজকের টপিকটি হচ্ছে ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব। এই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যে বাকি পিডিএফগুলি বাকি রয়েছে সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে। তো দেখো, ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব। প্রথমে আলোচনা করতে হবে যে ভারত হচ্ছে কিন্তু মৌসুমি জলবায়ুর দেশ। ঠিক আছে, মনে রাখবে ভারত হচ্ছে একটি মৌসুমি জলবায়ুর দেশ। এর কারণ কি? কারণ এই মৌসুমি বায়ুর প্রবাহের জন্যই কিন্তু ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। প্রায় 90% বৃষ্টিপাত কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবের জন্যই হয়। এই জন্য ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। তো এই মৌসুমি জলবায়ুর যে প্রভাবগুলি রয়েছে এই বিষয়ে আলোচনা করব। আর মনে রাখবে, ভারতের জলবায়ুর প্রধান যে নিয়ন্ত্রক সেটা হচ্ছে মৌসুমি বায়ু প্রবাহ। অর্থাৎ মৌসুমি বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে যে ভারতের জলবায়ুর প্রকৃতিটা কীরকম হবে। তো এই প্রভাবগুলি আমরা আলোচনা করব। প্রথমে দেখো, আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সমুদ্র থেকে ভারতে যখন প্রবেশ করে তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে পরিবেশের একটি আর্দ্রতার সৃষ্টি হয়। আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হয় না, বলে শুষ্ক প্রকৃতির জলবায়ু থাকে। তাহলে একদিকে যেমন আর্দ্র গ্রীষ্ম, তেমন অপরদিকে শুষ্ক শীতকাল। এই দুই ধরনের জলবায়ুর একমাত্র কারণ হচ্ছে এই মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন এবং আগমন। এই দুটি বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। আর এর ফলে কি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকালটা আর্দ্র প্রকৃতির হয়ে থাকে। তারপরে দেখো, ঋতু পরিবর্তনের প্রভাবও কিন্তু রয়েছে। মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাবর্তন এর উপর ভিত্তি করে ভারতের যে ঋতু পরিবর্তন হয়। ঠিক আছে, অর্থাৎ ভারতের আবহাওয়া বিভাগ এই মৌসুমি বায়ুর উপর নির্ভর করে ঋতুকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করেছে। কয়েকটি ভাগে? 4টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত, এই 4টি ঋতুতে কিন্তু মৌসুমি বায়ু দ্বারা ভাগ হয়েছে। মনে রাখবে, মৌসুমি বায়ু হচ্ছে একটি সাময়িক বায়ুর উদাহরণ। মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ুর কিন্তু উদাহরণ। বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ যেটা গ্রীষ্মকালে হয়, যার প্রভাবে প্রায় 90% বৃষ্টিপাত হয়। তবে মনে রাখবে, ভারতবর্ষের বিভিন্ন স্থানের কিন্তু বৃষ্টিপাতের তারতম্য দেখা যায়। অর্থাৎ সব জায়গায় সমান কিন্তু হয় না। যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যেটা শাখা রয়েছে, বঙ্গোপসাগরের শাখা, সেটা মেঘালয়ে প্রবেশ করে এবং চেরাপুঞ্জির যে মৌসিনরাম সেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়। তাহলে পশ্চিমবঙ্গে যে বলছে, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর আরব সাগরের যে শাখাটি রয়েছে, যেটি পশ্চিমঘাট পর্বতের মধ্যে অধিক বৃষ্টিপাত ঘটায় এবং করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। এটাও কিন্তু একটি মৌসুমি বায়ুর বিশাল প্রভাব। ঠিক আছে, তারপর দেখো, উষ্ণতার নিয়ন্ত্রণের প্রভাব কি এই জলবায়ুর। তো উষ্ণতার নিয়ন্ত্রণের কিন্তু বিশাল প্রভাব রয়েছে। কারণ ভারতে যখন মৌসুমি বায়ু প্রবেশ করে এর ফলে বৃষ্টিপাত হয়, ফলে উষ্ণতার কিন্তু হ্রাস হতে। ঠিক আছে, গ্রীষ্মের যে প্রচণ্ড দাবদাহ সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। আবার যখন উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারতবর্ষ থেকে ফিরে চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে শীতের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মৌসুমি বৃষ্টিপাতের ফলে বর্ষাকালে প্রায় 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উষ্ণতা কমতে থাকে। ঠিক আছে, আর একটু আগে বললাম যে মৌসিনরাম, ঠিক আছে, সেটা ভারতের সবচেয়ে জনবহুল স্থান, যেটা মেঘালয় রয়েছে, চেরাপুঞ্জির মৌসিনরাম। তারপরে ঘূর্ণবাতের সৃষ্টি। প্রত্যাবর্তনকারী যে মৌসুমি বায়ু তার প্রভাবের ফলে বঙ্গোপসাগরের উপকূলে কি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়, যার প্রভাবে কি হয়, ঘূর্ণবাত বা ঝড়ের সৃষ্টি হয়। যেমন শরৎকালে মৌসুমি বায়ু ফিরে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে অঞ্চলে আশ্বিনের ঝড় হয়, যেটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দেখতে পাওয়া যায়।
ভারতবর্ষের যে বৃষ্টিপাতটা সবচেয়ে বেশি হয় সেটা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। মনে রাখবে পয়েন্টটা, ভারতে যে বৃষ্টিপাত হয় সবচেয়ে বেশি তা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তারপর রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ মৌসুমি বায়ুর কিন্তু নির্দিষ্ট সময়ের আগে যদি প্রবেশ করে তাহলে বন্যা হয়, আর যদি দেরি করে প্রবেশ করে তাহলে খরা সৃষ্টি হয়। তো এগুলো কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, এটাও কিন্তু জলবায়ুর একটি বিশেষ প্রভাব। ঠিক আছে, মনে রাখতে হবে। আমরা আরও ডিটেলসে আলোচনা করব যে খরা হওয়ার জন্য কত পার্সেন্ট বৃষ্টিপাত হওয়ার দরকার, কতটা হলে বন্যা হওয়ার দরকার, এসব পার্সেন্টেজ রয়েছে, সেটা আমরা আলোচনা করছি একটু পরেই। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার দেখো মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। ঠিক আছে, জেট বায়ুর প্রভাবটা আলোচনা করব। তো প্রথমে জানতে হবে যে জল এবং স্থলভাগের যে উষ্ণতার তারতম্য, এই তারতম্যর জন্য কিন্তু ঋতু অনুযায়ী বিভিন্ন প্রকারের মৌসুমী বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ যে দুইটি প্রকারের ভাগ রয়েছে, একটা আরব সাগরীয় এবং একটি বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ু। ঠিক আছে, তো জেট বায়ুর ধারণাটা বলতে গেলে প্রথমে জানতে হবে যে ট্রপোস্ফিয়ারের 8 থেকে 12 কিলোমিটার উপরে যে বায়ু প্রবল বেগে আঁকাবাঁকা পথে কিন্তু প্রবাহিত হয় তাকে কিন্তু বলা হয় জেট বায়ু। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারের ওপরে 8 থেকে 12 কিলোমিটার উপরে কি হচ্ছে, এক প্রকারের প্রবল গতিতে আঁকাবাঁকা পথে একটি বায়ু প্রবাহিত হয় যাকে বলা হয় জেট বায়ু। ঠিক আছে, তাহলে এই জেট বায়ু এবং মৌসুমী বায়ু সম্পর্কে একটু জেনে নিতে হবে। যেমন দেখো ভারতের মৌসুমী বায়ু প্রবেশ, অর্থাৎ এই মৌসুমী বায়ু প্রবেশের ক্ষেত্রে জেট বায়ুর ভূমিকাটা কোথায়। গ্রীষ্মকালে ভারতের যখন মাঝ বরাবর ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু অবস্থান করে তখন ভারতের উপর নিম্নচাপের কিন্তু সৃষ্টি হয়, আর এই নিম্নচাপের প্রভাবে কি হয়, মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। তাহলে প্রচণ্ড গতিতে কি হয়, ট্রপোস্ফিয়ার অঞ্চলে জেট বায়ু প্রবাহী হওয়ার ফলে সেখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয় ক্রান্তীয় পূর্বালি জেট বায়ুর দ্বারা, এবং সেখানে নিম্নচাপের দরুন কি হয়, মৌসুমী বায়ুটা ভারতে প্রবেশ করে। আর যখন মৌসুমী বায়ু ফিরে যায় সেটাও কিন্তু জেট বায়ুর ভূমিকা রয়েছে। শীতকালে ভারতবর্ষের উপরে উপক্রান্তীয় মৌসুমী উপক্রান্তীয় যেটা পশ্চিমী জেট বায়ু রয়েছে তার ফলে কিন্তু ভারতে উচ্চতাপ তৈরি হয়। এর ফলে ভারত থেকে মৌসুমী বায়ু কিন্তু ফিরে চলে যায়। তো একবার নিম্নচাপ সৃষ্টি হয় বলে মৌসুমী বায়ু চলে আসে, আর একবার উপচাপ সৃষ্টি হয় ফলে মৌসুমী বায়ুটা ফিরে চলে যায়। তো এই যে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন এবং আবর্তন, এটাতে কিন্তু জেট বায়ুর বিশেষ ভূমিকা রয়েছে, এই পয়েন্টটা মনে রাখতে হবে। তারপর দেখো ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু কি করে, এক কথা যদি বলি, মৌসুমী বায়ুকে ভারতে আসতে কি করে, বাধ্য করে, মানে আসতেই হবে। আর উপক্রান্তীয় যে পশ্চিমী জেট বায়ু রয়েছে সেটা ভারত থেকে মৌসুমী বায়ুকে ফিরে যেতে বাধ্য করে। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে জেট বায়ুর দুটি পার্ট, একটা হচ্ছে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু, একটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু। ঠিক আছে, তার মধ্যে ক্রান্তীয় পূর্বালি যে জেট বায়ু রয়েছে সেটা কি করে, মৌসুমী বায়ুকে আনতে সাহায্য করে, আর উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুটা ভারত থেকে মৌসুমী বায়ুকে প্রত্যাবর্তন করতে সাহায্য করে। ঠিক আছে, তারপর দেখো ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহ, যা একটু আগে বললাম। আর ভারতের কৃষি কিন্তু সম্পূর্ণ এই মৌসুমী বৃষ্টির উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, এই যে মৌসুমী কথাটি এতক্ষণ থেকে আমরা বলে যাচ্ছি, এই মৌসুমী কথাটা হচ্ছে একটি আরবি শব্দ যেটা মৌসিন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঋতু। মনে রাখবে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কিন্তু বলা হয়। সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ নামে পরিচিত মৌসুমী বায়ু প্রবাহ। মৌসুমী বায়ু হচ্ছে একটি সাময়িক বায়ুর উদাহরণ। মনে রাখবে 5ই জুন তারিখে দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতের কেরালার মালাবার উপকূলে কিন্তু প্রবেশ করে। কেরালার কোথায়, মালাবার উপকূলে প্রবেশ করে। পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, তার সাথে তারিখটাও 5ই জুন। ঠিক আছে, মনে রাখবে। এবার আমরা দেখব বন্যা কি, খরা কি, বন্যা কখন হয়। ঠিক আছে, মনে রাখবে কোনো স্থানের স্বাভাবিকের উষ্ণতা যদি বাড়তে থাকে তখন গড় বার্ষিক যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পরিমাণ যদি
25%-এর বেশি হয়ে যায়, ঠিক আছে, 25%-এর বেশি যদি বৃষ্টিপাত হয়ে থাকে কোনো স্থানের যে স্বাভাবিক গড় বার্ষিক বৃষ্টিপাত তার তুলনায়, তাহলে কিন্তু সেখানে বন্যা হবে, ঠিক আছে। আর এই বন্যা সবচেয়ে বেশি ভারতে কোথায় হয়? তো যেটা আসামের উপত্যকা রয়েছে, ব্রহ্মপুত্র যে উপত্যকা অঞ্চল, সেখানে সবচেয়ে বেশি ভারতের বন্যা দেখা যায়। আর মনে রাখবে 25%-এর বেশি কিন্তু বৃষ্টিপাত যদি হয় কোনো স্থানের গড় বার্ষিক বৃষ্টিপাতের তুলনার থেকে, তাহলে সেখানে বন্যা কিন্তু হতে বাধ্য। তো বন্যা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন মৌসুমী বায়ু যদি নির্ধারিত সময়ের আগে প্রবেশ করে, যদি দেরিতে ফিরে যায়, ঠিক আছে, বেশি মাত্রায় যদি অনিয়মিত বৃষ্টিপাত হয়, একটানা বৃষ্টিপাত হয়, গভীর নিম্নচাপ যদি সৃষ্টি হয়, এইসব নানা কারণে কিন্তু বন্যার হতে পারে। এবার খরা, কোনো স্থানে যে স্বাভাবিকের চেয়ে 70%-এর যদি কম বৃষ্টিপাত হয়, 70%-এর যদি কম বৃষ্টিপাত হয় বা বহুদিন ধরে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, এই অবস্থায় কিন্তু অস্বাভাবিক শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয়, যা খরা নামে পরিচিত। যেমন গুজরাটের কাথিয়াবার উপদ্বীপে কিন্তু প্রবল খরা পড়ে। কোথায়? গুজরাটের কাথিয়াবার উপদ্বীপে কিন্তু সবচেয়ে বেশি খরা পড়ে, ঠিক আছে, মনে রাখবে। আর খরার কারণ যদি বলি, দক্ষিণ পশ্চিম যেটা মৌসুমী বায়ু যদি দেরিতে প্রবেশ করে, তাহলে কিন্তু খরা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে মৌসুমী বায়ু তাড়াতাড়ি ফিরে চলে যাওয়াতেও কিন্তু খরা হতে পারে। এল নিনোর প্রভাব, আমরা কিন্তু আগের ভিডিওতে এই এল নিনো সম্পর্কে আলোচনা করেছি, এর প্রভাবও কিন্তু খরা হতে পারে। জলীয় বাষ্প ঘনীভূত না হওয়া, মৌসুমী বায়ুর সাময়িক বিরতির ফলে কিন্তু খরা সৃষ্টি হতে পারে। নানা রকম কারণ রয়েছে, তো এগুলো কিন্তু দেখতে হবে, মনে রাখবে। এবার দেখো স্বাভাবিক উদ্ভিদের উপর মৌসুমী বায়ুর প্রভাবটা কী। তো মৌসুমী বায়ুর ফলে বৃষ্টিপাত হয়, আর এই বৃষ্টিপাতের উপর ভিত্তি করে কিন্তু আমাদের স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ বিভিন্ন প্রকারের যে অরণ্য সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। তো কী কী অরণ্য রয়েছে এক ঝলকে দেখব, কারণ আমরা স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব ডিটেলসে পরবর্তী ক্লাসে। তো আজকে জাস্ট একবার দেখে নেব। যেমন চিরহরিৎ অরণ্য, অধিক পরিমাণ বৃষ্টিপাতের প্রভাবে পশ্চিমঘাট পর্বতের মেঘালয় মালভূমি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইসব অঞ্চলে কি হচ্ছে? চিরহরিৎ বনভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। তাছাড়াও আর্দ্র পর্ণমোচী অরণ্য, অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ যেসব স্থানগুলিতে সামান্য অর্থাৎ 100 থেকে 200 সেন্টিমিটার হয়, যেমন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, হিমালয়ের পাদদেশ, নিম্ন গঙ্গা সমভূমি যে অঞ্চল, এইসব অঞ্চলে আর্দ্র পর্ণমোচী অরণ্যের কিন্তু সৃষ্টি হয়েছে। অপরপক্ষে শুষ্ক পর্ণমোচী অঞ্চল, অর্থাৎ যেসব অঞ্চলে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, যেমন উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চল, উপকূলীয় মালভূমি অঞ্চল, এইসব অঞ্চলে কিন্তু শুষ্ক পর্ণমোচী অরণ্যের দেখা গেছে, ঠিক আছে। আর মরুভূমি উদ্ভিদ, অর্থাৎ সাধারণত 25 থেকে 30 সেন্টিমিটারের যদি কম বৃষ্টিপাত হয়, অর্থাৎ যেসব অঞ্চলে ঝোপঝাড়, কাঁটা জাতীয় গাছ, ক্যাকটাস, ফড়িমনসা এই ধরনের উদ্ভিদ জন্মায়, যেমন রাজস্থান মরুভূমি, এসব অঞ্চলে কিন্তু মরু উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তাহলে চিরহরিৎ উদ্ভিদ, তারপরে আর্দ্র এবং শুষ্ক পর্ণমোচী এবং মরু, এই 4 প্রকারের কিন্তু উদ্ভিদদের যে অরণ্য, এই সৃষ্টিতে কিন্তু মৌসুমী জলবায়ুর কিন্তু বিশাল প্রভাব রয়েছে। একই রকমভাবে যদি বলি, মৃত্তিকার ক্ষেত্রেও রয়েছে প্রভাব। যদিও আমরা মৃত্তিকা সম্পর্কে পড়ব ডিটেলসে, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা, সিরোজেম মৃত্তিকা, পার্বত্য মাটি, এই ধরনের নানা ধরনের কিন্তু এই মৃত্তিকার অঞ্চলের সৃষ্টি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই মৌসুমী বায়ুর কিন্তু প্রভাব। এই মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, আর এই বৃষ্টিপাতের উপর কিন্তু ভাগ করে কিন্তু মাটির কিন্তু বিভিন্ন প্রকার গুরুত্ব রয়েছে, ঠিক আছে। জাস্ট তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা মৃত্তিকাটাই আলোচনা করব, তখন আর তোমাদেরকে ডিটেলসে এই মৃত্তিকা সম্পর্কে কিন্তু বলবো, ঠিক আছে। এবার কৃষিক্ষেত্রেও কিন্তু মৌসুমী বায়ুর বিশাল প্রভাব রয়েছে। আমাদের দেশের অর্থাৎ ভারতের প্রায় 80% মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। আর এই মৌসুমী বায়ুর বা মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু এই কৃষিক্ষেত্রে বিশাল প্রভাব পড়ে। কেন? কারণ বর্ষাকালে খারিফ শস্য চাষ হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবেশ করে অধিক বৃষ্টিপাত হয় বলে
এই সময় ধান পাট এসব ফসল কিন্তু খুব ভালো চাষ হয়। আবার শীতকালে মৌসুমী বায়ু যখন ফিরে চলে যায় তখন শুষ্ক গ্রীষ্মকাল পরিবর্তে শীতকাল হয় এবং ঠান্ডা গরমের জন্য সেখানে গম আলু ডাল এসব রবি শস্য কিন্তু সৃষ্টি হয়। তো এছাড়াও রয়েছে ফসলের উৎপাদন বৃদ্ধি। বৃষ্টিপাত যদি ভালো হয় তো বেশ কিছু ফসল যেরকম উৎপাদনটা বেশ ভালো হয়, সেখানে জলসেচের প্রয়োজনটা তেমন পড়ে না কারণ বৃষ্টি হয়ে যায়। এসব নানা রকম উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে। আর অর্থকরী ফসল যেমন তোমার পাট রবার চা কফি এইসব যে ফসলগুলো রয়েছে এগুলো কিন্তু বৃষ্টিপাতের কিন্তু বিশাল প্রভাব রয়েছে। ঠিক আছে, তো নানা ধরনের প্রভাব রয়েছে ভারতের কৃষিক্ষেত্রে, মৃত্তিকাতে, জলবায়ুর ক্ষেত্রে, নানা ক্ষেত্রে মৌসুমী বায়ুর বিশাল প্রভাব রয়েছে। তো এই সম্পর্কে আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। জানি না কতটা তোমাদের সাহায্য হবে, তবে অবশ্যই ভিডিওটি ভালো না লাগলেও তোমাদের পিডিএফটি আমি অবশ্যই দেব, সেখান থেকে তোমরা চাইলে নিজের মতন করে পড়ে নিতে পারবে। ঠিক আছে, আর যেমনটা কথা দেওয়া ছিল যে সম্পূর্ণ ইন্ডিয়ান জিওগ্রাফিটা তোমাদের কমপ্লিট করাবো, কিন্তু মাঝপথে পার্সোনাল প্রবলেমের জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টে আবারও পুনরায় এই ক্লাসটি কন্টিনিউ করছি। তোমরা পাশে থেকো, সকলে অবশ্যই ভিডিওগুলি দেখবে, সাপোর্ট করবে। তো সকলে ভালো থাকবে। তো থ্যাংক ইউ।